মাত্র ১৬ বছরের একটা ছেলে কোরিয়ার ইতিহাসে এমন এক প্লেন ডাকাতি করেছিল যা আজও সবার ঘুম কেড়ে নেয়। আজ আপনাদের দেখাবো ১৯৭১ সালে কোরিয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া এক অকল্পনীয় এক সত্য ঘটনা। মাঝ আকাশে উঠছে প্লেন, আর তার ভেতরে কিছু নিরীহ যাত্রী, কিন্তু কেউ জানে না আজ তাদের গন্তব্য কোথায়। গল্পের শুরু হয় ১৯৬৯ সালে। আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র তাইনকে, যে একজন কোরিয়ান পাইলট। তাইন তার একজন জুনিয়রকে জেট প্লেন চালানোর বিভিন্ন রকম পদ্ধতির ট্রেনিং দিচ্ছিল। তবে ঠিক এমন সময় তার কাছে অর্ডার আসে নর্থ কোরিয়ামুখী একটি কোরিয়ান ফ্লাইটকে আটকানোর জন্য। ককপিটের পাশাপাশি যেতেই তাইন দেখতে পায় যাত্রীরা ব্যাকুল হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। একজন ক্যাপ্টেনের সিট ফাঁকা, আর অন্যজন চুপ করে বসে আছে। তাইন তাকে ফিরে যেতে বললেও তার কাছে কোনো উপায় নেই, কারণ তাকে বন্দুকের মুখে বসিয়ে রেখেছে একজন হাইজ্যাকার। আসলে প্লেনটি হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে নর্থ কোরিয়ায়। হেড অফিস থেকে তাইনকে প্লেনের একটা ইঞ্জিনে শ্যুট করার অর্ডার দেওয়া হয়, কিন্তু প্লেনে থাকে এতগুলো যাত্রীর জীবনের কথা চিন্তা করে তাইন সেই অর্ডারটা পালন করতে পারে না। সে ককপিটের পাশাপাশি গিয়ে ক্যাপ্টেনকে বারবার বলতে থাকে প্লেনটিকে ঘুরিয়ে নেওয়ার জন্য, আর তা না হলে তারা এই প্লেনের ইঞ্জিনে শ্যুট করতে বাধ্য হবে। তবে এই প্লেনের ক্যাপ্টেন খুবই করুণ দৃষ্টিতে মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় তার পক্ষে এটা সম্ভব নয়। আর তাইন এতগুলো যাত্রীর জীবনের কথা চিন্তা করে সেই শ্যুট করার অর্ডার পালন করতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই বর্ডার পার করে সে প্লেনটি চলে যায় নর্থ কোরিয়ায়। তবে তাইনের এমন সিদ্ধান্তের জন্য হেড অফিসে তাকে অনেক কথা শুনতে হয়। তখন তাইন বলে যে প্লেনটিকে হাইজ্যাক করা হয়েছিল, তাই পাইলটের কিছু করার ছিল না। কিন্তু তার সিনিয়র সে কথা মানতে একেবারেই নারাজ, কারণ ৫১ জন কোরিয়ান তাইনের এই সিদ্ধান্তের জন্য এখন নর্থ কোরিয়ায় বন্দী রয়েছে। এই কারণে তাইনের জুনিয়রকে ১ মাসের জন্য সাসপেন্ড করে তাইনকে রিজাইন করতে বলে দেওয়া হয়। এরপর দেখা যায় ইয়ংডে নামক একজন ছেলে আজ জেল থেকে মুক্তি পেল। আর এদিকে চাকরি চলে যাওয়ার পরে তাইন তার স্ত্রীর সাথে তাদের বাড়িতে ফিরে যায়। তবে ঘরে ঢোকার সময় দেখে সেখানকার লোকজন তাদের বসার জায়গায় তার নামে উল্টাপাল্টা কথা লিখে রেখেছে, কারণ সবাই মনে করে ওই দিন তাইনের ভুলের কারণেই ৫১ জন মানুষ নর্থ কোরিয়ায় বন্দী হয়ে গিয়েছে। যদিও এসব মন্তব্যে তেমন আমল না দিয়ে তাইন দরজায় নতুন করে রং করে দেয় এবং নতুন করে আবারও স্বপ্ন দেখতে শুরু করে। তো এই বাড়িতে তাদের সাথে সেই পাইলটের স্ত্রী আর সন্তান থাকে। প্লেনটি নর্থ কোরিয়ায় চলে যাওয়ার পর থেকে তাইন তাদের সমস্ত দায়িত্ব নিয়েছে। এসব ঘটনার বেশ কয়েকদিন পরে কোরিয়া থেকে যাওয়া ৫০ জন লোকের মধ্যে ৩৯ জনকে নর্থ কোরিয়া থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাকি ১১ জনকে তাদের বিশেষ গুপ্ত বা দক্ষতার জন্য নর্থ কোরিয়া থেকে ছাড়া হয় না। সে দেশে আটকে রাখা হয় তাদেরকে। এই ১১ জনের মধ্যে ৭ জন ছিল সাধারণ প্যাসেঞ্জার, ২ জন ক্রুয়ের সদস্য আর বাকি ২ জন পাইলট। এই ১১ জনের পরিবার আজ সেখানে উপস্থিত ছিল তাদের কাছের মানুষটার অবশেষে ফিরে আসার পথ চেয়ে। ওদের মধ্যে সেই পাইলটের স্ত্রীও উপস্থিত ছিল, কিন্তু তাদের সেই আশা আর পূরণ হলো না। তাই প্রতিটা পরিবার দুঃখে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালের মধ্যেই এই সমস্ত খবর সারা দেশ জুড়ে হাইলাইট হয়ে যায়। খবরের মাধ্যমে এটাও জানা যায় নর্থ কোরিয়ান সরকার সেই হাইজ্যাকারকে ২ মিলিয়ন টাকাও নাকি অফার করেছে। অন্যদিকে ওই জেল থেকে ছাড়া পাওয়া ইয়ংডে শান্তভাবে দাঁড়িয়ে সে পুরো খবরটা শোনে। আর এইভাবে একটা বছর চলে যায়। তাইয়ান এখন একজন বাণিজ্যিক বিমানের পাইলট। বিমান সেনা থেকে রিজাইন দেওয়ার পর থেকেই সেই কাজটাই করছে। তবু আজ পর্যন্ত সে কখনো একা কোনো ফ্লাইট ল্যান্ডিং করেনি। তাই তার কো পাইলট কিউসিক তাইনকে এই ব্যাপারে সাহায্য করার কথা দেয়। আসলে সামনে থেকে কেউ অপমান না করলেও সেদিন তাইনের এই একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে সবাই মনে মনে দোষারোপ করে, আর এখনও পেছনে তার নামে অনেক কথা বলে। ঠিক তেমনভাবে আজও তার ক্রু মেম্বাররাও তার পেছনে কথা বলছে। যাই হোক, এদিকে যাত্রীরা অধীর আগ্রহে এয়ারপোর্টে অপেক্ষা করছে। বাকি আরও যাত্রীদের মতোই ইয়ংডে নামের সেই ছেলেটাও আজ এই প্লেনে উঠবে। তবে সে একাই জার্নি করছে, তাই এয়ারপোর্টে বসে থাকা একটা বাচ্চা ছেলের সাথে কথা বলার চেষ্টা করছিল, যাতে বন্ধুত্ব করে জার্নিটা একসাথে করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটি তার থেকে দূরে সরে যায়। অন্যদিকে দেখা যায় তাইন আর কিউসিক ফ্লাইটের আগে একসাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে। কিউসিক তাইনকে ভরসা যোগায় আর তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দেয়। সে বলে যদি সেদিন তাইন ইঞ্জিনে গুলিটা করতে পারত তাহলে হয়তো ঘটনাটা অন্যরকম হতো, কারণ দিনের শেষে শুধুমাত্র রেজাল্টটাই ম্যাটার করে। যাই হোক, এরপর ফ্লাইটের টাইমে গেটটা খোলা মাত্রই সমস্ত মানুষ তড়িঘড়ি করে প্লেনের দিকে ছুটে আসে, শুধুমাত্র তাদের পছন্দের সিটটায় বসার জন্য। তবে টেক অফ করার আগে দেখা যায় একজন বয়স্ক ভদ্রমহিলার কাছে একটি মুরগি রয়েছে। এই নিয়ে বাকি সমস্ত যাত্রীরা প্রবল অভিযোগ জানাতে শুরু করে। ফ্লাইটে কোনো পশু প্রাণীকে নিয়ে যাত্রা করাটাও নিয়মের বাইরে, আর তাই এই ঝামেলার কোনো সুরাহা হচ্ছিল না। কথা কাটাকাটি এত দূরে গড়ায় যে ২ জন ক্রু মেম্বার অকশন এবং মার্শালও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। তখন বাধ্য হয়ে তাইন বেরিয়ে আসে এবং বাকি যাত্রীদের বুঝিয়ে ইয়ংডের পাশে ভদ্রমহিলার বসার ব্যবস্থা করে দেয়। সবকিছু ঠিকঠাকভাবে সেট হয়ে যাওয়ার পর প্লেন অবশেষে টেক অফ করে, আর এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। বয়স্ক ভদ্রমহিলা ইয়ংডেকে বলে সে তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। মেয়ের শরীর খারাপ, তাই এজন্য সেই চিকেনটাকে সেখানে নিয়ে যাচ্ছে। এরপর সে ইয়ংডের কাছে জানতে চায় যে সে একা কেন ট্রাভেল করছে। তখন ইয়ংডে জানায় তার মা মারা গেছে, এখন সে তার দাদার কাছেই থাকবে। যখন সে শহরের বাইরে ছিল তখনই তার মা না খেতে পেয়ে মারা গেছে।
এত কম বয়সে নিজের হাতেই তার মায়ের শেষ কাজটা তাকে করতে হয়েছে। পাশাপাশি তাইনকে আজ কিউসিক একাই ল্যান্ডিং করার অনুমতি দেয়। সে বলে, আমার জীবনের দায়িত্ব আজ তোমার ওপর। তো এতক্ষণ পর্যন্ত সব ঠিকই যাচ্ছিল, তবে হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যদিও প্রথম থেকেই এই ইয়ংডেকে একটু সন্দেহজনক লাগছিল, তবুও ব্যাপারটা যে এত বড় রূপ নেবে তা একদমই আশা করিনি। অকসুন আর মার্শাল যখন যাত্রীদেরকে খাবার ডিস্ট্রিবিউট করছিল, সেই সময় ইয়ংডি হঠাৎ করে নিজের সিট থেকে উঠে ওই বয়স্ক ভদ্রমহিলাকে বলে, তোমার মেয়ের সাথে দেখা হতে অনেক দেরি হতে চলেছে। আর এই কথা বলে সে পাইলট কেবিনের গেটে জ্বলন্ত বোমা লাগিয়ে আরেকটি বোমা মার্শালের গায়ে ছুড়ে মারে। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই এই চলন্ত প্লেনের দুটো ব্লাস্ট হয়। প্লেনের মেঝেতে বড় বড় গর্ত হয়ে যায়, যার ফলে সজোরে হাওয়া ভেতরে ঢুকতে থাকে। আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ক্যাপ্টেনের চোখ থেকে রক্ত ঝরতে থাকে। আর এমনকি হঠাৎ বিস্ফোরণের ফলে বিমান তার দিক হারিয়ে ফেলে। এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে বিমানটি ক্র্যাশ করে যাবে যে কোনো সময়, তাই বিমানটি দ্রুত বেগে নিচের দিকে পড়তে থাকে। এদিকে বিস্ফোরণের ফলে যাত্রীরা প্রায় সবাই অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু তাইন তার হাল ছাড়ে না। তার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় বিমানটিকে বাঁচানোর। আর এইভাবেই বিমানটি ক্র্যাশ হতে গিয়ে আবারও ভেসে ওঠে শূন্যের দিকে। ঠিক তখনই ইয়ংডে তাইনকে বোমা হাতে নিয়ে হুমকি দেয়, সমুদ্রের দিকে প্লেনটাকে নিয়ে যেতে বলে। যদি তার কথা শোনা হয় তবে এই প্লেনের সবাই বাঁচবে। কিন্তু তাইন সবার আগে প্লেনের ভেতরে অর্থাৎ কেবিনের পরিস্থিতি চেক করতে চায়। ইয়ংডে তাইনকে সিট থেকে উঠতে দিতে একেবারে রাজি হচ্ছিল না, তবে ক্যাপ্টেনের কথায় সে তাইনকে বেরোতে দেয়। তাইন বাইরে বেরিয়ে আগে প্লেনের মেঝেতে হয়ে থাকা গর্তটা চাপা দেওয়ার চেষ্টা করে। অকসনকে বলে দেয় যে প্লেন হাইজ্যাক হয়েছে, যাত্রীদের সুরক্ষার দায়িত্ব এখন তার ওপর। আর মার্শালের কাছে থাকা বন্দুকটা সে যদি খুঁজে পায় তবে সেটা যেন সে ঠিক জায়গায় লুকিয়ে ফেলে। ঠিক যেখানে বিস্ফোরণটা ঘটেছে তার পাশে বসে থাকা লোকটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার জন্য তাইন যাত্রীদের মধ্যে কোনো ডাক্তার বা নার্স রয়েছে কিনা তার খোঁজ করতে থাকে। এমন সময় ককপিটের ভেতরে ক্যাপ্টেন ইয়ংডেকে জিজ্ঞেস করে ঠিক কোন উদ্দেশ্যে সে এসব করছে, এটা কি পলিটিক্যাল নাকি টাকা পয়সার জন্য। সে সঠিক কোনো উত্তর না দিয়ে ক্যাপ্টেনকে বলে বিমানটি নিয়ে যেতে। ক্যাপ্টেন আবার জানতে চায় এটা তার হোম টাউন কিনা, কিন্তু ইয়ংডে কোনো উত্তর দেয় না। বরং যাত্রীরা যখন ভয়ে আশঙ্কায় চিৎকার চেঁচামেচি করছে যে তারা আদৌ কোথায় যাচ্ছে, তারা আদৌ ঠিকঠাক পৌঁছাবে কিনা, এই সব কিছু নিয়ে যখন তারা তাইনকে প্রশ্ন করছে, তখন ইয়ংডে সবার মাঝে ঘোষণা দেয় যে এই প্লেনটি সোজা নর্থ কোরিয়া যাবে। সবাই আতঙ্কে শিউরে ওঠে। এমন সময় ক্যাপ্টেন চেষ্টা করছিল এই হাইজ্যাকিং এর বার্তাটা হেডকোয়ার্টারে পৌঁছে দেওয়ার, কিন্তু ইয়ংডে এসে তার হেডসেটটাই নষ্ট করে দেয়। আর তার অনুমতি ছাড়া রেডিও বার্তা ব্যবহার না করার হুমকি দেয়। তার সিদ্ধান্ত মেনে নিয়ে তাইনও নিজের হেডসেটটাকে খুলে ফেলে। তবে ক্যাপ্টেনকে এইভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখে অকসনকে ডেকে পাঠায় ফার্স্ট এডের জন্য। ক্যাপ্টেন ইয়ংডের কাছে জানতে চায় যে সে নর্থ কোরিয়া যাওয়ার জন্য এত কেন উদ্বিগ্ন। উত্তরে ইয়ংডে বলতে থাকে, সেখানেও তো মানুষ বাস করে, আর আমার দাদা ঠিক একইভাবে প্ল্যান হাইজ্যাক করে নিয়ে গেছিল বলে আজ নর্থ কোরিয়ায় সে ন্যাশনাল হিরো হয়েছে। এরপর পাইলটদের সামনেই সে একটা খবরের কাগজের আর্টিকেল আটকে দিয়ে বলে এই প্লেনটাকেও ঠিক সেখানে নিয়ে যেতে, আর সেখানে নিয়ে যেতে পারলে আমিও 2 মিলিয়ন পাবো, আমিও নর্থ কোরিয়ার ন্যাশনাল হিরো হয়ে যাব। এই বলে ইয়ংডি আবার প্যাসেঞ্জার কেবিনে যায়। দুজন যাত্রীর সাহায্য নিয়ে সে মার্শালকে দড়ি দিয়ে বাঁধে, কারণ দুজন পুরুষ পাইলটের মধ্যে একজন অলরেডি ক্ষতিগ্রস্ত আর একজন প্লেনটিকে চালাচ্ছে। এদিকে যাত্রীরা সবাই ভয়ে চুপ, আর দুজন ক্রু মেম্বারদের মধ্যে একজন মহিলা, তাই ইয়ংডেকে আঘাত করার মতো শুধু মার্শালই ছিল। এজন্য সে মার্শালকে দড়িতে বেঁধে দেয়, যদিও তার ধারণাটা ভুল ছিল। যাত্রীদের মধ্যে থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ ঠিক করেছিল কয়েকজনের সাহায্য নিয়ে সে ইয়ংডের ওপর আক্রমণ করবে। এরপর সুযোগ বুঝে ওই ভদ্রলোক ইয়ংডের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে প্রায় আটকে ফেলেছিল। তখন সে পাশের লোককে ডাকতে থাকে তাকে সাহায্য করার জন্য, তবে সেই মুহূর্তে ভয় কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তাদের মধ্যে বেশ অনেকক্ষণ হাতাহাতি চলে। তখনই হঠাৎ ইয়ংডের হাতে মার্শালের বন্দুকটা এসে পড়ে, তাই ওই ভদ্রলোক ভয় পিছিয়ে যায়, আর ইয়ংডে ওই ভদ্রলোককে যাচ্ছে তাইভাবে মারতে থাকে। অবশেষে তাই নিজের সিট ছেড়ে আসে সেই লোকটিকে বাঁচাতে, হাত জোর করে বারবার মিনতি করতে থাকে যাতে প্যাসেঞ্জারদের সে কোনো ক্ষতি না করে। তারা প্রায় বর্ডারের কাছে চলে এসেছে। ইয়ংডে তবুও শান্ত হয় না। তখন সেই বয়স্ক ভদ্রমহিলাও মিনতি করে তাকে থামানোর চেষ্টা করে, আর তাই তার কথা অনুযায়ী হাঁটু গেড়ে বসে তার কাছে আকতি মিনতি করতে থাকে প্যাসেঞ্জারদের সুস্থতার উদ্দেশ্যে। তবে লোকটির ওপর থেকে তার রাগ কমে না। এরপর তাইন সিটে ফিরে গিয়ে ফুয়েলের মিটারটাকে ভেঙে দেয়, আর পাশাপাশি ঘোষণা করে দেয় যে তারা নর্থ কোরিয়ার বর্ডারে ঢুকতে চলেছে। সমস্ত প্যাসেঞ্জার যেন তাদের আইডিটাকে নষ্ট করে দেয় বা জমা দিয়ে দেয়, যাতে তাদের কোনো সাউথ কোরিয়ান আইডেন্টিটি প্রুফ নর্থ কোরিয়ার সরকারের হাতে না পড়ে। ইয়ংডে 2 ক্যাপ্টেনের মাঝে বসে রয়েছে, আর সে তার অতীতের কথা ভাবছে। তার দাদা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার ফলে তাদেরকে কত কিছু ভুগতে হয়েছে। ইয়ংডে তার বয়স্ক মাকে নিয়ে অনেক দারিদ্র্যের মধ্যেই থাকতো, কিন্তু পুলিশ বারবার তাদের বাড়িতে আসতো। ইয়ংডেকে বলতো নর্থ কোরিয়ায় তার দাদার সাথে নাকি তার যোগাযোগ আছে। এই মিথ্যে অভিযোগ করেই তাদের বাড়িঘর ভাঙচুর চালায়, আর তাকে ধরে নিয়ে যায় জেলে। ইয়ংডে জেল থেকে ফিরে এসে নিজের চোখের সামনে মাকে অনাহারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে, এমনকি তার দেহের সৎকারটুকু কেউ করেনি।
এত কষ্ট পেয়ে আজ অবশেষে ইয়ংডে এই পথ অবলম্বন করেছে। এমন সময় মার্শাল প্যাসেঞ্জারদেরকে ওর হাতটা খুলে দিতে বলে, যাতে সে ইয়ংডের সাথে লড়াই করতে পারে। সবার নজর এড়িয়ে একজন উঠে এসে তার হাতটা খুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়। এদিকে তাইং ইয়ংডেকে বোঝায় যে তারা নর্থ কোরিয়ায় পৌঁছে গেছে আর ফুয়েলও শেষ হয়ে এসেছে, তাই এখানে ল্যান্ড করতে হবে। কিন্তু ইয়ংডে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলে যে তারা এখনও নিজেদের দেশের মধ্যে আছে, আর ওই পাইলট তাকে বোকা বানানোর চেষ্টা করছে। সে সাথে সাথে একটি বোমার পিন খুলে দিয়ে ওই বোমাটিকে একটি বাচ্চার হাতে ধরিয়ে দেয় আর তাকে টানতে টানতে নিয়ে যায় তাইনের কাছে। সে তাইনকে হুমকি দেয় যদি সে এখনই টেক অফ না করে তাহলে সেই বাচ্চাটিকে মেরে ফেলবে, আর এই বোমা ব্লাস্টে পুরো প্লেনের সমস্ত যাত্রী মারা যাবে। বাধ্য হয়ে তাইনকে আবারও টেক আপ করতে হয়, আর ইয়ংডেকে এমন বোকা বানানোর শাস্তিস্বরূপ সে তাইনের পায়ে গুলি চালিয়ে দেয়। ইয়ংডে তাকে বোঝাতে থাকে যে তারা একসাথে নর্থ কোরিয়া যেতে পারে, সেখানে গিয়ে তারা বিলাসবহুল জীবন কাটাতে পারবে। এই সামান্য যাত্রীগুলোর জন্য তাইনের এত ভাবার কোনো মানে হয় না। তাইন তার সমস্ত প্রস্তাবে রাজি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পরবর্তীতে সে শুধু চায় প্যাসেঞ্জারদেরকে যেন কোথাও সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া যায়, কারণ একবার যদি তারা নর্থ কোরিয়ায় ঢুকে যায় তবে সেখান থেকে ফেরত আসার পরেও এই দেশের কেউ তাদেরকে আগের নজরে দেখবে না। তাদের সামাজিক জীবন নষ্ট হয়ে যাবে, ঠিক যেভাবে ইয়ংডের জীবনটা হয়েছে। প্রথমত সে মনে করেছিল তাইন তাকে বোকা বানাচ্ছে, কিন্তু যখন তাইন বলল তুমি তোমার দাদার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ, আমিও নিতে রাজি আছি, শুধু তার আগেই প্যাসেঞ্জারদেরকে সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হোক। ইয়ংডে তাইনের কথাটা কিছুটা হলে ভরসা করতে শুরু করেছিল, তবে হঠাৎই তখন কোরিয়ান এয়ারফোর্সের দুটো জেট প্লেন তাদের প্লেনের দুপাশে চলে আসে। যেহেতু তারা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, তাই তাদের পুনরায় ফিরে যাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়। শেষবার যে হাইজ্যাকটা হয়েছিল সেই মিশনে তাইনের সাথে যে জুনিয়রটা ছিল আজও সেই জুনিয়রই রয়েছে, আজও সেই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তারা। তাইনকে দেখে সে বারবার ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু ইয়ংডে তাকে কিছুতেই তা করতে দেয় না। গতবারে ঠিক একইভাবে হাইজ্যাকটা হয়েছিল, তবে এবারের ঘটনাটা অনেকটা আলাদা, কারণ নর্থ কোরিয়ান এয়ারফোর্সরা বর্ডারের দিকে এগিয়ে আসছে। অতএব তাদের কোনো একটা ভুল সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু করে দিতে পারে। অর্ডার না শোনায় কোরিয়ান এয়ারফোর্স তাদের প্লেনের উপর ফায়ারিং শুরু করে দেয়। এতে ইয়ংডেও ক্ষতিগ্রস্ত হয়। তবুও সে পাইলটদের মাথায় বন্দুক ধরে রেখে তাদেরকে বাধ্য করে নর্থের দিকে এগিয়ে যেতে। তখন তাইনের জুনিয়র বুঝতে পারে যে এই প্লেনটাও হাইজ্যাক হয়েছে, আর হেড অফিস থেকে পাওয়া শুটের অর্ডার সে উইথড্র করতে বলে। তবে গতবারের মতো এই একই ভুল উপমহল আর করতে যায় না, তাই তারা উইথড্রলের সম্মতি দেয় না। প্রতিটা ফায়ারিংকে ফাঁকি দিতে দিতে তারা সীমান্তের দিকে এগিয়ে যায়, একেবারে হুবহু সেই 1969-এর প্রতিচ্ছবি। তবে পরিণতিটা এখান থেকে পাল্টে যায়। তাইন ককপিটের নোজ একেবারে সীমান্তের সামনে থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টে দেয়। একজন মানুষ নিজের কাজে ঠিক কতটা দক্ষ হলে তবে এমনটা করতে পারে, আর এতে সেই প্লেনটি যেন পুরো আপসাইড ডাউন হয়ে যায়। আর এই জন্যই প্লেনে দাঁড়িয়ে থাকা ইয়ংডে নিচে পড়ে যায়। সে বহু চেষ্টা করতে থাকে ককপিটের সামনে আসার জন্য, তবে কোনোভাবে সে আসতে পারে না। এরপর প্লেনটিকে ঠিকঠাক পজিশনে এনে ক্যাপ্টেনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে তাইন উঠে যায় ইয়ংডেকে আটকাতে। তাদের মধ্যে চলতে থাকে অনেক হাতাহাতি। ঠিক এমন সময় মার্শাল পেছন থেকে ইয়ংডের উপর গুলি চালায়। তাইনের কাছেও এটা খুবই অপ্রত্যাশিত ছিল। সে সাথে সাথে বলতে থাকে আমরা প্রথমে তোমার চিকিৎসার ব্যবস্থা করব, তোমাকে বাঁচতে হবে। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার মতো আর বাকিদের জীবনগুলো কষ্টের হোক। তোমার দাদার একটা ভুলের জন্য সমাজ থেকে তুমি যেই কষ্টগুলো পেয়েছো সেই একই কষ্ট যেন এই প্যাসেঞ্জারদের জীবনে না আসে। তখন ইয়ংডে ফিরে দেখে সবার দিকে। হয়তো তার মনে অনুশোচনা আসছিল, হয়তো সেও আবার সুস্থ জীবনে ফিরে যেতে চেয়েছিল। সেজন্য সে আরেকবার তাইনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মার্শাল আর কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নয়। তাই তার আরেকটা গুলিতে ইয়ংডের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তার সাথে দেখা যায় তার চোখের কোণ থেকে গড়িয়ে আসছে জল। হয়তো এটা তার অনুতাপেরই কান্না। তবে এমন সময় তার হাতে থাকা সেই বোমাটি ছিটকে পড়ে যাওয়ায় আবার জ্বলে ওঠে। সবাইকে বাঁচাতে তাইন নিজে ঝাঁপিয়ে পড়ে ওই বোমাটির ওপর, আর ওই প্রবল বিস্ফোরণের আঘাতে তাইন সম্পূর্ণ রক্তাক্ত হয়ে যায়। তার একটা হাত পুরো ক্ষত বিক্ষত হয়ে যায়, মাথা থেকে ঝরতে থাকে রক্ত, সম্পূর্ণ দিকবিদিক শূন্য হয়ে যায় তার। তবুও বিশ্রাম করার সময় তার হাতে এখন নেই। যাত্রীদের মধ্যে থেকে একজন তার হাতে ব্যান্ডেজ করে দেয়, আর মার্শাল একটা পেনকিলারের ইনজেকশন তার গায়ে ইনজেক্ট করে দেয়। এই অবস্থাতেও তাইন আবার ফিরে যায় তার পাইলটের সিটে। ক্যাপ্টেন হাইজ্যাকারের মৃত্যুর খবর জানিয়ে নিকটবর্তী ইমার্জেন্সি ল্যান্ডের লোকেশন চেয়ে নেয়, আর সে অনুযায়ী এগোনোর চেষ্টা করে। তাইন যাত্রীদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের বার্তাটা ঘোষণা করে দেয়, সাথে সাথে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেয়। তাইন বুঝতে পারে প্লেনের ল্যান্ডিং হুইলটা কাজ করছে না। তখন সমস্ত যাত্রীরা একসাথে হয়ে ম্যানুয়াল সুইচে দড়ি বেঁধে সবাই মিলে টেনে সেই ল্যান্ডিং হুইলটাকে ঠিক করে। তবে বিপদ এখনও কাটেনি, ইঞ্জিনের ফুয়েল ফুরিয়ে গেছে। পাশাপাশি এত গভীর ক্ষত হওয়ার পরেও তাইন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সবাইকে রক্ষা করার। আস্তে আস্তে সেও নিস্তেজ হয়ে পড়ে। হঠাৎ করে তাইনের চোখের সামনে তার স্ত্রীর স্মৃতি ভেসে ওঠে। শেষবার হাইজিংয়ের ঘটনার পরে যখন সে আত্মগ্লানিতে ভুগছিল, তখন তার স্ত্রী তার পাশে ছিল। সে তাকে মনে করে দিয়েছিল যে তাইন সবসময় তার নিজের কর্তব্য পালন করেছে। আর এই দৃশ্য আবারও তাইনের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। তাদের প্লেনে ফুয়েল নেই, আর তারা স্বাভাবিকভাবে ল্যান্ড করতে পারবে না। তাদেরকে গ্লাইডিং করে ল্যান্ড করতে হবে। এরপর সমস্ত বাধা বিপত্তি আর এত বড় ঝুঁকি মাথায় নিয়ে শেষ পর্যন্ত তাদের চিহ্নিত করা জায়গার ওপর এসে প্লেনটি থামে।
প্রতিটা মানুষ সুস্থভাবে বেঁচে বিমান থেকে বেরিয়ে আসে, শুধু পড়ে থাকে দুটো নিথর দেহ, তাইন এবং ইয়ংডের। ক্যাপ্টেনের গাইডেন্সে তাইনের প্রথম সেলফ ল্যান্ডিং আজ সাকসেসফুল হলো। মোট 58 জন যাত্রীর সাথে ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সবাই জীবিত। তাই নিজের চোখে সেটা দেখল, কিন্তু ক্যাপ্টেনের মুখের বাহবাটা আর সে শুনতে পেল না। সমস্ত ক্ষত সহ্য করার পর নিজের সমস্ত কর্তব্য শেষ করে তবে চোখ বুঝল কোপাইলট তাইন। সে তার জীবনের প্রথম সেফ ল্যান্ডিং করে এই পৃথিবী থেকে বিদায় নিল। তাইনের এই আত্মত্যাগ, কর্তব্যের প্রতি অবিচল থাকার কাহিনী এবং 58 জন যাত্রী, ক্রু মেম্বার ও ক্যাপ্টেন সহ সবাইকে জীবিত বাড়ি ফিরে দেওয়ার কাহিনী সাউথ কোরিয়ার কমার্শিয়াল ফ্লাইটের ইতিহাসে সর্বদা স্মরণীয় হয়ে আছে। আর এটাই ছিল 1971 সালে কোরিয়ার ইতিহাসে ঘটে যাওয়া এক জঘন্যতম সত্য ঘটনা নিয়ে বানানো মুভি হাইজ্যাক 1971 গল্প। তো কেমন ছিল সাসপেন্সে ভরপুর গল্পটা, সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।